নমস্কার। সুনন্দিনীর আড্ডায় আজকে আমি যাকে পেয়েছি তাকে আপনারা অনেকেই জানেন এবং চেনেন। তিনি এমন করে নাচের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই গল্প আজকে আমরা তার মুখ থেকেই শুনব। তিনি নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ। নমস্কার, আমি পূর্ণিমা ঘোষ। আমার নাচের কথা বলতে গেলে তো সারা দিন রাত চলে যাবে। ছোট করে বলি, 6 বছর থেকে নাচছি তো, এখন 84। কত গল্প নাচের, এত তো আর বলা যাবে না, যতটুকুনি পারি বলছি। আচ্ছা, আমার নৃত্য জগতে আসা মানে আমার বাবা ছিলেন শ্রী ব্রজবাসী সিংহ, মণিপুরী নৃত্যশিল্পী। উনি যখন কলকাতায় এসেছেন 1942-তে, যখন আমি জন্মেছি, সেই সময় তো আমি জানি না, কিন্তু 1942-তে বাবা কলকাতা এসেছিলেন। তারপরে আমি জন্মাই 42-তে, বাবা বোধহয় একটু আগে এসেছেন। তারপরে আমার যখন 6 বছর বয়স হয়, তখন আমি বুঝতে পারি আমার বাবা নাচ শেখান, নাচের গুরু। সেইখান থেকেই আমার এই নাচ শেখাটা শুরু। আমার বাবা তখন 4জন মাত্র স্টুডেন্ট ছিলেন, মণিপুরি নাচ শিখতেন। নাম করা সবাই ফিল্ম অ্যাক্ট্রেস, বম্বের 3জন আর কলকাতার মলিনা দেবী, দিদিমা ঠাকুমাদের কাছে খুব পরিচিত এই ভদ্রমহিলা, কিন্তু আমাদের কাছেও খুব পরিচিত। তাদের নিয়ে বাবা নাচের স্কুল শুরু করেন, নৃত্য বিতান। সেখানে শুধু মণিপুরি নাচ না, ভরতনাট্যম, তারপরে কথাকালি, ডিফারেন্ট টাইপের ফোক ডান্স, তখন থেকে বাবা এটা শুরু করেছে। মানে এই ভাগটা তখন ছিল যে শুধু মণিপুরি কেন, তার সঙ্গে এগুলো শিখতে হবে। এই করে বাবা নাচের স্কুল চলেছে। এবারে আমি বড় হলাম, এবারে লেখাপড়া একদম মন নেই, কিছুতেই লেখাপড়া করতে ভালো লাগে না। কোনো রকমের ম্যাট্রিকটা পাস, তখনকার দিনে আমাদের ছিল ম্যাট্রিক, ক্লাস 10 মহাকালী পাঠশালে পড়েছি। তারপর আর আমি বললাম যে বাবা আমি এটা পারবো না। বলে ঠিক আছে, তুমি যদি নাচ না করো, তোমাকে তো কিছু একটা করতে হবে, তুমি নাচটা তাহলে ভেবে নাও, এটাতেই তোমার আসল হবে। বাবা গুরুজি রাখলেন বাড়িতে কত্থকের। আচ্ছা, ভরতনাট্যম শিখেছি। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ছিল না, তখন ছিল উদয়শঙ্কর ছিলেন, ডান্স একাডেমি তখন ছিল। আচ্ছা, সেইখানে আমি সেখানে একজন মণিপুর থেকে মণিপুরি লোক এলেন, যেটা ঠিক ইউনিভার্সিটি তো একটু মানে ঠিকঠাক মতন সিলেবাস অনুযায়ী শেখাতে হবে, তার থিওরি আছে, ডিফারেন্ট, তার ডিটেলস করতে হবে। সেই জন্য বাবা তো অত জানতেন না, বয়স্ক মানুষ তখনকার দিনে। উনি এলেন, টি নাদিয়া সিং, মণিপুরি। আমরা মণিপুরি বলে উনি আমাদের বাড়িতে থাকতেন, বাইরে না থেকে। সেই জন্য আমি ওনার কাছ থেকে ওই আমুবি সিং এর স্টাইল, ওটা সেটা আমি শিখলাম, কারণ উনি বাড়িতে ছিলেন তো পুরো। আর উনি যখন ক্লাসে যেতেন, তখন আমাকে নিয়ে যেতেন, আমাকে দিয়ে নাচটা দেখাতেন, তারপর উনি বাজাতেন। এই করে করে আমার নাচগুলো আরো বেশি প্র্যাকটিস হলো, আরো বেশি এক্সপার্ট হয়ে গেলাম। তারপরে ভরতনাট্যম শিখলাম, সেটাও উনি সাউথ থেকে এসেছেন ওই একাডেমিতে শেখানোর জন্য। উনি আলাদা জায়গায় থাকতেন, ওর কাছে গিয়ে ভরতনাট্যম শিখেছি, হলো এটা। তারপরে বাবা বলেন কত্থক জানতে হবে তোমাকে, এটাও একটা ক্লাসিক্যাল। যে গুরুজি কত্থকের এলেন, বাড়িতে থাকতেন। কত্থক আর মণিপুরি বাড়িতে আছেন, সকালে মণিপুরি, বিকেল বেলা কত্থক। কিন্তু তুমি শিখছো? কখন আমি কিন্তু স্টেজে এগুলো পারফর্ম করিনি আজ পর্যন্ত। শুধু কত্থকের মাস্টারমশাই গুরুজি চলে যাওয়ার বলেছিলেন, পূর্ণিমা তুমি এত ভালো কত্থক নাচো, কে বলবে তুমি মণিপুরি মেয়ে। অল ইন্ডিয়ান মিউজিক কনফারেন্স বলে তখন ছিল, অনেকদিন এখন হয় কিনা জানি না, তখন এভাবে বলা হয়েছিল মণিপুরি ডান্সার এবারে কত্থক নাচ দেখাবেন। ওই আমার জীবনে প্রথম এবং শেষ কত্থক ডান্স করা। গুরুজিকে ভীষণভাবে স্যাটিসফাই করেছি, জানি না পাবলিকদের ভালো লেগেছে, কিন্তু উনি জীবনে মানে এত আনন্দ পেয়েছেন আমার ওই নাচটা দেখে। কিন্তু তারপরে আমি আর কোনোদিন নাচিনি। ভরতনাট্যমও ওরকম,
মরতপাতের কাছে শিখতাম, কিন্তু তখন মিসেস কুট্টি, রবীন্দ্রনাথ কুট্টি, থাঙ্কামানি কুট্টি, উনি আমার সঙ্গে প্র্যাকটিস করতে আসতেন। আচ্ছা। তখনকার দিনে কথা বলছি, ওই ইয়াং, আমি ওই ইয়াং। তারপরে উনি তো স্কুল করেছেন। একদিকে ওনার হাজবেন্ড কথাকলি ডান্সার, নাম করা আচ্ছা মিস্টার গোবিন্দন কুট্টি, কুট্টি। মারা গেছেন। মানে তুলনা নেই ওরা নাচের, গায়ে কাঁটা দেয়। ওনার স্ত্রী আর উনি দুজনে মিলে ওদের নাচের স্কুল করলেন। কালামান্ডালাম। হ্যাঁ, তাদের একটা অ্যানুয়াল ফাংশন হলো। পূর্ণিমা, তুমি একটা ভরতনাট্যম করো, তুমি এত ভালো মণিপুরি মেয়ে ভরতনাট্যম নাচো। হচ্ছে আমি শুধু শেখার জন্য শিখেছি, আমি পারফর্ম করতে চাই না। না করো প্লিজ বলে উনি আমাকে সাউথ ইন্ডিয়ান ও শাড়ি দিলেন, একটা বিনুনি করেছি। তখনকার দিনে তো আমরা তো ছবি টবি তুলে রাখতাম না, জানতামই না। এখন থাকলে সবাইকে দেখাতে পারতাম যে আমিও ভরতনাট্যম করেছি। করলাম কৃষ্ণানি বেগামে 12, মানে একটা যশোদার একটা, মানে নিজের একটুখানি দেখাবে? দুটো ভুলে গেছি, আর গানটা চাই, ওইটা চাই। ওহো, থাকলে একটা কি ভালো music হতো। না জানি, এইগুলো করি। কিন্তু ভরতনাট্যমটা আমি এখনো ছাড়িনি। একটা কোর্স আমি শিখেছি। আচ্ছা 76টা আডাও নিয়ম আছে, আলার পূজাতে শব্দম বর্ণম তিলানা পদম, এই একটাই কোর্স আমি শিখেছি। সেটা আমি সুরঙ্গমাতে শেখাই, মণিপুরে শেখাই না। কারণ সেটা সবাই জানে, অদ্ভুত মণিপুরি মেয়ে, মণিপুরি আমি শেখাই না। কারণ ওই অত কষ্ট করে আমি শিখেছি, ওটা তো ভুলে যাবো না করলে। এখনো আমি ভুলিনি। ওই 76টা আডা প্রত্যেকটা নাচ আমি জানি, শেখাচ্ছি। যে মণিপুরি তো আমার রক্তে আছে, আমাদের বাড়ির জিনিস, ওটা তো কোনোদিন ভুলবো না, কোনোদিনই ভুলবে না সেটা। এইবারে হচ্ছে এরকম ক্লাস চলছে সুরঙ্গমা একটা স্কুল। একটু সুরঙ্গমার কথা এই বলো। তো এলাম, এই সুরঙ্গমাতে একটা স্কুল ওরা করেছে 3 বছর আগে। 4th বছরে বা 3rd যখন ওদের বয়স, তখন আমার কাছে এলো যে শৈলজা রঞ্জন মজুমদার, উনি হচ্ছেন শান্তিনিকেতন বিশ্বভারতীর সঙ্গীত ডিপার্টমেন্টের অধ্যক্ষ ছিলেন। হ্যাঁ। কিন্তু উনি রবীন্দ্রনাথ নিয়ে গিয়েছিলেন ইউনিভার্সিটিতে পড়াতে রসায়ন শাস্ত্র, ভাবো। কিন্তু উনি পুরো চেঞ্জ রবীন্দ্রনাথের কাছে। এটা বিরাট একটা জিনিস। পুরো রবীন্দ্রনাথের ডান হাতে, যত স্বরলিপি লেখা, ওনার ভাবনা চিন্তা সমস্ত কিছুই শৈলজাদা। মানে আমি না বলতে পারি না বেশিক্ষণে কথাগুলো, জানো, এরকম একজন মানুষকে আমি পেয়েছি। বিরাট বিরাট আমার মানে সৌভাগ্য। শান্তিনিকেতনে না থেকে পুরো ওদের স্টাইলটা আমার মধ্যে আছে। আমি গর্ব করি এবং বলি ওদের যে আমার এটা মনে আছে, তোমাদের এটা মনে নেই, এটাই হতো এই জিনিসটা। একটু কাটছি, এই যে তুমি বললে মনে নেই, আমার মনে আছে, এটা কেন হলো? এই যে শান্তিনিকেতনের যারা অরিজিনাল, তাদের এই যে গুরুজি, তুমি বলছো তোমার যে গুরুজি বা গুরুদেবের যে অরিজিনালিটিতে যারা শিখেছে, তারা এটাকে কেন ভুলে গেল? তোমার এটা কেন মনে হয়? ডিপেন্ডস অন স্টুডেন্টস। তখনকার স্টুডেন্টসের মনোভাব আলাদা, এখনকার মেয়েদের অসঙ্গত মেলাতে পারবে না। ওরা অরিজিনাল জিনিস শিখবো, অরিজিনাল জিনিসটা চাই। এখনকার মিক্সড। তুমি এদের মনোভাব চেঞ্জ হচ্ছে, তুমি শিখাতে পারবে না, ও নেবে না একই জিনিস, অত ডেপথে ওরা যাবে না। ওপর থেকে আমি তো নিজে শিখাই, আমি জানি এদের ডেপথ নেই। আমাদের সময় তখন শিখেছি, এখনো মনে থাকে কি করে গো, ওটা মনের মধ্যে, রক্তের মধ্যে। এদের সেটা নেই। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাটস ওয়াই। গভীরতা নেই, কারোর নেই। তুমি শিখে তোমার লাভ নেই কোনো। তখন শিখছে, যেই অন্য একটু নাচ দেখছে ব্যাস করছে, ওটা তো ভুলে যাবে তুমি ওটা করতে। এখন একদম চেঞ্জ হয়ে গেছে, টেস্ট পাল্টে গেছে, জামা কাপড় পরা পাল্টে গেছে, সমস্ত পাল্টে গেছে। তুমি কি করে আগে জিনিস ধরে রাখবে বলো? একদমই তাই। একদম এই যে তুমি বলছো যে গভীরতা সবকিছুতেই, আচ্ছা মানে শিল্পের মধ্যে তো এটা তো রয়েছে। দেখো এখনো যে কলাক্ষেত্রতে যে ভরতনাট্যম হচ্ছে, অন্য নাচ করলে তোমাকে নট অ্যালাউ, তুমি ক্লাস করতে পারবে না, শুধু তোমাকে ওটা নিয়ে থাকতে হবে। এখনো আছে কিন্তু স্ট্রিক্ট কয়েকটা কলেজ আছে, তারা এখনো স্ট্রিক্ট ধরে রেখেছে, বাইরের করতে পারবে না। কিন্তু প্রত্যেকটা স্কুল তো নানান রকমের। ওই তোমার কথাকে আমি বলছিলাম, ভর্তি হওয়ার আগে জিজ্ঞেস করে, দিদি টিভিতে রিয়ালিটি শোতে চান্স পাবে তো?
ভর্তিও হয়ে যাবে। এই প্রশ্নটা আমি তোমাকে করতাম যে রিয়েলিটি শোটা মানুষের এইটা মাথায় এখন এরকম এই স্টেজে এসেছে, গার্জিয়ানরা আস্কিং, তার মানে মেয়েরা কোথায় যাবে? বাবা মা যদি এই দিয়ে শুরু করে তাহলে ওরা কোথায় পৌঁছে যাবে তুমি বলো? ওই ফেমটাই দরকার তাদের। সবাই তাদের রাগ শেখাটা করে, বেশি দরকার। কাউকে বলি নাই কথাটা, লোকে অসন্তুষ্ট হবে। আরে বুড়ো বয়সে লোককে রাগিয়ে লাভ নেই, যা হচ্ছে হতে দাও। সমস্ত জিনিসের কি অবস্থা, দেশের কি অবস্থা, এগুলোর কেন এরকম অবস্থা হবে বলো তুমি? কিচ্ছু নেই, যে চটুল সমস্ত publicity। ফাঁকা জিনিসের উপরে চলছে। তুমি তাই কি বলবো বলো, মানে দুঃখের কথা। আচ্ছা, দুঃখের তারপর কথা। সুরঙ্গমাতে এলাম। এবার শৈলজা-রঞ্জন মজুমদার এলেন, বললেন যে পূর্ণিমা তুমি মণিপুরি শেখাবে। আমি বললাম যে না, তাহলে আমি এখানে নাচ শেখাবো না, আমার কন্ডিশন হলো মণিপুরি মেয়ে কিন্তু আমি ভরতনাট্যম শেখাবো। কন্ডিশন করে নিলাম, আজ পর্যন্ত সেটাই করছি। মণিপুরির অন্য টিচার এলেন, ওই যে নাদিয়া সিং, তিনি আমার বাড়িতে থাকতেন, তিনি এলেন সুরঙ্গমায় টিচার হয়ে, ভালো হলো। আচ্ছা। আরো আমি ভরতনাট্যম শেখালাম, এই করে চলছে, আজ পর্যন্ত চলছে। এইবার প্রত্যেকটা অনুষ্ঠানে দেখো, 25শে বৈশাখ হচ্ছে, তারপরে ফ্রেশার্স ওয়েলকাম হচ্ছে, বর্ষা মঙ্গল হচ্ছে, ডান্স ড্রামা হচ্ছে। তো বিরাট আমার একটা জায়গা এলো তৈরি করা, নিজেকে করার। আর তো কেউ নেই, এই হচ্ছে আমার নিজেকে তৈরি করা। ভাবতে পারবে না, ষোলজদা এসরাজ বাজিয়ে গান গান, নাচ দেখেছেন? শান্তিনিকেতনে ডিফারেন্ট দেশ থেকে সব স্টুডেন্টস আসতো, সিংহল থেকে আসতো, জাভা থেকে আসতো, নানান দেশ থেকে, প্রত্যেকটার সবার একটা স্টাইল আছে। তখন উনি ষোলজদা আর রবীন্দ্রনাথ বিলুন এমন একটা গান করো যে ওরা একটু সিলোনিস ছেলে দুটি, ওরা ক্যান্ডি করে একটু দেখা, ওদের স্টাইলটা দেখি, দেখো বজ্রমানিক দিয়ে গাঁথা, এখন ওইটা পুরো ক্যান্ডির ওপরে, পুরো ক্যান্ডি স্টাইলে। আমি এখন অতটা ওরা খুব নিচু হয়ে হয়ে নাচে, একদম স্ট্রেট। এখন অতটা আমি নিচুতে পারবো না, কারণ আমার হিপ রিপ্লেসমেন্ট হয়েছে লাস্ট ইয়ার। তাও করি পেস মেকার বসে, যে তাও করি, আই ডোন্ট কেয়ার। সমস্ত হয়ে গেছে যা যা হওয়ার, কিছু বাকি নেই। চোখ থেকে শুরু করে এমন লেন্স লাগিয়েছি, রাত্রিবেলা ছুটে শুতে পড়াতে পারি, বাইফোকাল লেন্স, মানে ভিতরে আবার আরেকটা। এত ওয়েল, মানে যে ভদ্রলোক ওইরকম, তিনি মারা গেছেন, মানে ভগবান, উনি ডক্টর নন, তিনি আমার এই দুটো চোখ পড়ে গেছেন। কি ভালো সব হয়েছে, বললাম পর লাইন দিয়ে, মানে এত কিছু রিপ্লেসমেন্ট করেও তুমি এখনো সবকিছু করে এই যে আমি নিয়ম করে খাওয়া দাওয়া, এক্সারসাইজ, রোজ সকালে উঠে গরম জল, লেবু, পাতি লেবুর রস খাবোই, এরম সাইজের হাফ গরম জল, তোমার ফ্যাট কমে যাবে, রোজ খাও, চর্বি গলে যাবে, ওটা খাই। 3-4টে বাদাম ভেজানো দরকার, আলমন্ড, সেটা খাই। তারপরে যদি ইচ্ছে হলো কোনোদিন খেজুর খেলাম, নট নেসেসারি। তারপরে 45 মিনিটস থেকে 40 মিনিটস এক্সারসাইজ প্রাণায়াম, যা যা আমার শরীরের দরকার করি। তারপরে ব্রেকফাস্ট খাই, গরম গরম দুটো হাত রুটি, ফোলা হতে হবে, চেপসানো হাত রুটি আমি খাই না, ফোলানো দুটো হাত রুটি। তার সঙ্গে যদি গতকালকের কোনো সবজি থেকে যায়, ওটা দিয়ে খাই। আর যদি ইচ্ছে হলো ডিম, রেগুলার খাই না, বয়েল এগ খাই। এটা হচ্ছে তোমার রুটিন। তারপরে খাওয়ার কথা বলতে কিন্তু নাচের কথা বন্ধ হয়েছে, শোন। তারপরে হয়ে গেল এক্সারসাইজের পর ব্রেকফাস্ট করলাম, ঠিক 10:30 to 11 একদিন 3টে ফলের জুস খাই। যেদিন রোজ ইচ্ছে করে একঘেয়ে লাগে, সেদিন শুধু পেঁপে খাই, পাকা পেঁপে, এটা খাই। 11টার সময় আমাকে ফল খেতেই হবে। তারপরে 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ। রোজ মাছ খেতে হবে তার কোনো মানে নেই, ডাল খেতেই হবে, ভাত ঠিক এইটুকু খেতে হবে, সবজি বেশি খাও, ভাত একদম কমিয়ে দাও। সেই কমাটা আমার এখনো রয়ে গেছে, এর বেশি ভাত খেতে পারি না। ডাল খাই 1 বাটি, যেটা যেটা দরকার। এত ভাত খেয়ে কি হবে? ভাত কম, সবজি বেশি খাবে, ডিফারেন্ট টাইপ অফ সবজি। আচ্ছা, এইটা। তারপরে এই পর্যন্ত থাকা, এবার নাচে যাচ্ছি, লাঞ্চ পর্যন্ত গেলাম। সকাল থেকে লাঞ্চ পর্যন্ত যাওয়ার একটা আমার রুটিন, ওটাকে স্ট্রিক্টলি ফলো করি আমি, কারণ বিকেল থেকে তো কিছু খাওয়ার নেই।
ও বিকেল থেকে আর তুমি কিছু খাও না? চা lunch এ? খেলাম কি না খেলাম, একটু কিছু হালকা খেলাম, একদম 8:30 9টার মধ্যে ডিনার। তার মধ্যে কোনোদিন ভাত, কোনোদিন রুটি, কোনোদিন ভাত, যদি খুব ইন্টারেস্টিং মাছ থাকে বা চিকেন থাকে বা মাটন থাকে তখন একটু ভাত, বাকিটা সেটা। আচ্ছা, তারপরে শৈলজাদা আমাকে ডাকলেন, আমি গেলাম। আমি বললাম যে আমি ভরতনাট্যম শেখাবো। বললো ঠিক আছে। বলে যে আমাদের এবারে 25শে বৈশাখ আসছে, তোমাকে একটা মণিপুরি স্টাইলে করতে হবে। তুমি সুন্দরতর যৌবন ঘন রসময় তব মূর্তি, এইটা মণিপুরি স্টাইলে করো। আমি ঠিক আছে, করলাম। উনি বললেন তুমি ভাগ্যিস আমার স্কুলে এসেছো। আমি বলছি কিন্তু মণিপুরি করেছি, ভরতনাট্যম একটাও কিন্তু করিনি ওখানে, পুরো মণিপুরি স্টাইলে করেছি। তারপরে যেটা করেছি পছন্দ। এইবার বর্ষামঙ্গল আসছে, ক্যান্ডি, ছেলেরা ক্যান্ডি উনি দেখেছেন, পূর্ণিমা ক্যান্ডি কিরকম নাচে দেখেছেন? আমি বলছি না, কারণ ওটা তো ক্যান্ডিও তো কোথা থেকে দেখবো, তখন ভিডিও নেই, ওসব নেই, ছবিতে দেখেছি এরম এরম লাভ দিয়ে সব পোজ দিয়ে দিয়ে করেছে, কোনো ছবি নেই, কিছু নেই। বলো দাঁড়াও, আমার এক বন্ধুকে নিয়ে আসবো। নিয়ে এলেন ষোলদা, তার বন্ধু, তার থেকে বোধহয় একটুখানি বয়সে কম, কিন্তু স্ট্রেট দাঁড়াতে পারছেন না, কিন্তু তার মধ্যে আমাকে করে দেখিয়েছেন। তুমি ভাবো, প্রত্যেকটা জিনিস আমি শিখেছি, কোনো ছবি তোলা তুলি নেই, চোখ দিয়ে দেখেছি যা, সেটা দিয়ে নিজে করেছি। ফর্মটা যদি, ছবি তো দেখেছি বইয়ে কিরকম কস্টিউম হয়, কিরকম হয়, ওইটা দেখে দেখে নিজে কম্পোজ করলাম। বছরে বচ্চ মানিক দিয়ে গাথা, তুমি ভাবতে পারবে না ওই নাচটা কি ভালো স্টাইল। এটা বর্ষার গান। এইরকম করে করে আমার নাচের কম্পোজিশনটা বাড়লো ষোলদার সাহায্যে। উনি বলতেন পূর্ণিমা দৌড়ে যাও, দাঁড়াও, একটা পাক খাও, এমনি এমনি করে। আর দৌড়নো তো কত রকমের দৌড়নো আছে, উনি কোন দৌড়নোটা পছন্দ, 3 রকম দৌড়ে দেখালাম, বললেন ওটা করো যেটা দ্বিতীয়বার করেছ। এইভাবে ধরে ধরে আমার শিখিয়েছেন। সুতরাং এই নাচ কি করে আমি ভুলবো বলো, আমার রক্তের মধ্যে আছে এটা। একটা পোজ তুমি বলো, আমি তোমাকে বলে দেবো এক্ষুনি কোনটাতে কি উনি শিখিয়েছেন। কি অপূর্ব, মানে শুনে বললাম, আমার গায়ে কেউ- কাটা দিচ্ছে। কেউ এরকম ধরে রাখতে পারেনি আমার মতন। সবাইকে তো শিখিয়েছেন, সুরতা কাউকে শেখাননি, কিন্তু সবাই তো নাচ জানে গো, কেউ ধরে রাখতে পারে না নিজেকে, কি সব করে ফেলে একদম। তোমার কখনো মনে হয়নি যে ফিউশন টিউশন অন্যান্য কিছু করি, নিজেকে নিজে একটু স্কুল ভাঙে? করি না, ওই যে মনে হয়নি? হাত, ষোলদা এরকম হাত ধরে নিজে কোনোদিন করবে না, তাহলে কিন্তু সুরঙ্গ আমার ভেঙে যাবে, প্রমিস করেছেন। কি করে করি, কি শুধু এই স্পেশাল ক্লাসটা এরা জোর দিয়ে আমাকে, আমরা আমাদের নাচ শেখা হবে না, সুরঙ্গ মাতেই করি, কারণ ওখানেই তো আমার স্কুল। নিজে করলাম না, যে প্রমিস করে রেখেছেন ষোলদা। এই প্রমিসটা রাখাটা যে এইটাই, এই কত যে generation- দক্ষিণী গীতবিধান পাগল হয়ে গেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য ন্যাচারালি, কিন্তু আমি যাইনি কোথাও, আমি নিজে কোনোদিন, কোনো স্কুল নেই আমার। এইটা যে কি আমার দরকার নেই। অদ্ভুত একটা মানে গুরুর প্রতি একমাত্র যে পূর্ণিমার যার কোনো নাচের স্কুল নেই, এই সুরঙ্গমাতে ঢুকেছি বা ওখানেই শেষ, ওখানের থেকে যা করার করি। তো সুরঙ্গমার আমার নিজস্ব কোনো school একটু নেই। মেয়েদের কথা বলো, মেয়েদের কি নাচের ঝোঁক ছিল? বড় মেয়ে দারুণ নাচে, কিন্তু ও বিদেশে ছিল 20 বছর বিয়ের পর, তারপরে এখানে একটু ডিফারেন্ট টাইপের, বাট ভীষণ ভালো নাচে। ও যে বম্বের নাচগুলো করবে না, তুমি দেখলে মনে হবে যে ওই হিরোইনের থেকে ও বেশি ভালো নাচছে, এত পারফেকশন ওর, কারণ খুব ভালো করে ভরতনাট্যম শিখেছিল। আচ্ছা, ওইটা ও একটা ক্লাসিক্যাল ভালো করে শিখলে না ফর্মটা বডির ঠিক হয়ে যায়, খুব ভালো ডান্সার। ও আছে কলকাতায়, খুব বড় বড় স্কুলগুলো ওদের যখন বছরে হয় ও চলে যায়, ওকে দিয়ে করায় কোরিওগ্রাফ, খুব বিজি থাকে। বুঝতে এখন পেরেছি, এখন স্যাটারডে ক্লাবের ওদের বোধে কি আছে, তাতে ও আছে ওর মধ্যে, বুঝতে পেরেছি। খুব বিজি ওই জন্য। আর ছোটটা তো জানো, অভিনয় জগতেই ব্যস্ত। মিষ্টি করে নাচে কিন্তু অসম্ভব, সবাই তোমার সঙ্গে কম্পেয়ার করবে, নাচ আমি করব না,
এটা নাই। কিন্তু ঠিক কথা, মানে মা হ্যাঁ। যখনই ওটা অসম্ভব তোমার সঙ্গে কম্পেয়ার করো। ওইটা একটা এসেই যায়, মানে ভাগ্যিস ঐন্দ্রিলা একটু অন্যরকম করে, আদারওয়াইজ না তোমার হলেই মেয়ে একটা- তোমার মতন হলো না। হ্যাঁ, এটা এইটা না, মানে এইটা খুব বাজে ব্যাপার, এটা কিন্তু জানি। এইখানে আরো বেশি। একদম। এটা হয়তো বোম্বে ঠম্বে সাইডে এত না নয়, না, এখানে না ভীষণ। হলে না অত কিন্তু ছেলে এমনিতে মেয়েরা, জিজ্ঞেস করছে কেন তুমি মান নাচ করো না, এই যে বলে আমার মান নাচ ভালো লাগে না, তাহলে- যদি বলে মানে এইটাই তো খুব খারাপ না, একদম। নিজেদের মতো করে না। কাজ করতে পারবে না এই না। জেনারেশন, এটাই খুব খারাপ। কিন্তু এই যে তুমি প্রথমেই বললে যে আমি এখনকার জেনারেশনের কাজটাকে রেসপেক্ট করি, বা এখন তুমি যদি বলতে যে না আমি দেখি না, আমি জানি না, না, এইগুলো তো না। খুব খারাপ না। না না না, ওটা সেটাই। এনকারেজ করছে, এখনকার যুগের সঙ্গে এটাই চলছে, একদম তুমি সেটাকে মানতে হবে। তোমার ছেলে মেয়েদের কিছু কিছু জিনিস ভালো না লাগলেও তোমাকে মানতে হবে, কারণ ওদের তুমি খুশি হোক, কিন্তু তোমার ভাল লাগছে না, কিন্তু করতে দিতে হবে। অনেক অনিচ্ছা সত্ত্বেও আমরা করি, সেরকম এই ক্ষেত্রেও তাই। পিসফুলি সুন্দরভাবে চলুক সবাই, কেন এই সমস্ত ঝগড়াঝাটি আর এই সমস্ত কথা কাটাকাটি আর এইটা পড়া উচিত না, এটা যা খুশি পড়ছে পড়ুক না, কাপড় সরে গেছে তো কি হয়েছে, পড়ুক। এইটা নিয়ে বলার কি দরকার? আঁচলটা ডাকলে কি খুব সুবিধা হতো? বুঝি না, সেটাকে নিয়ে অবান্তর। ওইটা নিয়ে মমতা শঙ্কর কিভাবে যে অবান্তর, চললো, আর মানে কতটা, মানে বলার মানুষের দেখো লিমিট। প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন আছে। তুমি ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছে, ওইটা কেন তুমি বলবে? ছি ছি ছি। এবং তুমি যাদেরকে বলছো তাদের পেশাটাকেও তুমি এখানে তুমি টেনে বলছো আনছো। ঠিক আছে, তুমি আমিও পছন্দ করি না, সেটা আমি বলতে পারি, তুমি কম্পেয়ার করছো, এটা কিন্তু খুব অন্যায়, এটা কিন্তু কি ভীষণ বলবো, ভাবে অন্যায়। ও একজন পদ্মশ্রী পাওয়া মহিলা, না না, এটা তো নিশ্চয়ই উনি নৃত্যশিল্পী হিসেবে রেসপেক্ট, তার আলাদা রেসপেক্ট, নিশ্চয়ই জায়গা। রেসপেক্ট, কিন্তু বলার ক্ষেত্রে তো এই তার শালীনতাটা কথার অনেক দাম আছে, ওরকম কথা তুমি ব্যবহার করবে না, ওর প্রত্যেকটা একদমই। কথা মানুষ শিখবে, সে যদি এরকম কথা বললে কি করে? একদমই তাই, যাক মানে গে। এই কথাটা মানা যায় না। আচ্ছা দিদি, এই যে তুমি রিয়েলিটি শো এর কথাটা বললে এবং তোমার নিজেদের স্টুডেন্ট, তোমাকে আমাদের, তুমি যে নাচ করেছো বা আজকে আমরা রিয়েলিটি শোতে যাদের জাজমেন্টে দেখি, তুমি কি মনে করো যে এই রিয়েলিটি শোটা খুব দরকার ছিল, বা এই যে রিয়েলিটি শোতে যারা জাজ করছে বা যারা যাচ্ছে তারা কতটা শিখছে বা তারা কতটা? ওই একটা কথা বলছি, কোনো লাভ নেই। আমার তো পছন্দ হয় না খালি ডিগবাজি। আমাকে ডেকেছে, গেছি, পায়ে হাত ধরে, মিঠুন আসছে, মিঠুন চক্রবর্তী প্লিজ আপনি চল। আমি বলছি একটা প্রমিস করো, আমার নাচের আশেপাশে কেউ কিন্তু ডিগবাজি খেতে পারবে না, বিশ্বাস করো। আমি বললাম আমার অ্যাপ্রোপ্রিয়েট গান, আমি কিসের সঙ্গে নাচবো, ঝিংচাক একদম মিউজিক চলবে না। ঠিক আছে, কন্ডিশন করে গান কুসুমা কুঞ্জ মাঝে রাধাকৃষ্ণ নিয়ে থিম করেছি, দারুণ করেছি। মিঠুন ছিল ডান্স, বাংলা ডান্স, প্রথম দিকে বলছি, পানওয়ালা, মাছওয়ালা, ডাবওয়ালা, কোনো ওয়ালা তো সবাই দেখে মিঠুনকে। আমাকে প্রচুর চিনেছে, সবাই চিনেছে, ওই দ্যাট টাইপ অফ মানে পিপল। বাজারে গেলে, মা তুমি যে গরম জলে বাদাম খাও, আমিও খাচ্ছি, আমার ব্যথা কমবে এসব। ওই কথাটা বলেছিলাম তো, আমার ডাবওয়ালা বলে মা কমবে খেলে, আমি বলছি না ওষুধ খা। এটা কিন্তু খুব সুন্দর করেছি আমি, বাদ ওরা ছাড়বে না, চান্দ্রাইকে দিয়ে ফোর্স করিয়েছে, মাকে একবার আসতে বলো, আমি যাবো তো, আশেপাশে ওসব চলবে না। আর যে মেয়েটি মানে ইয়েতে ছিল, সেও খুব সুন্দর করে স্টাইলটা বলেছে, 2 দিন রিহার্সাল করেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আই ডিডন্ট এক্সপেক্ট ওটা। তারপরে মিঠুন তো দারুণ বললো আমাকে, আপনি বয়স্ক বাবা মাদের গায়ে একদম চড় দিয়ে দিয়েছেন, বয়স্ক বেঁচে গেছে বিরাট। কিন্তু আমার পছন্দ, মানে ওটা ঠিক নাচ নয়, তোমার আনন্দ দেবে, বাহ কি সুন্দর সেদিকে ডিগবাজি খাচ্ছে, বাহ নাচের মধ্যে সার্কাস, তুমি এনজয় করবে, বাট ফাঁকা। এবং রবীন্দ্রসঙ্গীত গুলোকে ওরা কি রকম ভাবে গানগুলোকে, তুমি কোনোদিন শুনছো হোলালা দিয়ে পাগলা হওয়া গাইছে? হোলালা কোথায় আছে আমরা? তুমি বলো, হোলালা দিয়ে পাগলা হওয়া গাচ্ছে নচিকেতা, তুমি ভাবো। আর কি বলবো, মানে রবীন্দ্রনাথ থাকলে মানে ছেড়ে দাও, বলার ছেড়ে দাও, বললেই তুমি খারাপ, তুমি বললে নেই তোমার বলার, করছো করো, করতে দাও,
মানে সত্যি যা চলে এসছে না, তুমি মানে বাধা দিয়ে কোনো ভাবা লাভ নেই, তুমি যাচ্ছে না। খারাপ হয়ে যাবে, তুমি খারাপ আমি হয়ে যা যাবে, দেখলাম, খারাপ নজরে বলে পড়ে কোনো যাবে। লাভ নেই। আচ্ছা দিদি, তাই জন্য তুমি আমি যাই না একদম ওসব তাই, জায়গায়। তোমাকে সেই জন্য মানে তুমি খুব নিজেকে খুব মানে খুব কম প্রত্যেকবার জায়গাতে ডাকে, তুমি একদম কখনো আমি যাই না। প্রত্যেকটা শুয়োরা আমাকে বলে, কেন বলবে না, সবাই জানে পূর্ণিমা দেখে, যাই না কেন? ওই তো একদমই বাবা তাই। বাবা করতে পারবো না রে ওটা দেখে। উফ বাবা। আর একটা কথা দিদি, সেটা হচ্ছে যে এই যে তুমি বললে বয়স, আজকে তো তোমার কাছে যারা ধরো নাচ শিখতে আসছে তাদের মধ্যে কি তোমার মতো ধরো আজকে যারা বয়স হয়েছে, ধরো যারা জীবনে একটা সময় সাংসারিক চাপ বা অন্যান্য চাপে শিখতে পারেনি, তারা যদি এখন মনে করে, তারা কি শুরু করতে পারেন? একদম এইরকম মহিলারা বেশি আসছে, আচ্ছা। যারা দেখো 50+, ইউজুয়ালি ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, রিটায়ার, বড় রিটায়ার করছে 60 থেকে 50 থেকে 60-র মধ্যে মেনলি এরা আসছে এখন। তাদের কিছু করার নেই, তাদের একটা ছেলের মা, ছেলে বাইরে চলে গেছে, কিছু করার নেই, বড় রিটায়ার করেছে, বাড়িতে কিছু করার নেই, এরকম এই বয়সটা বেশি। তার থেকে 72 আসছে, 75 আসছে, 78 আসছে, 80। লাস্ট যিনি এলেন 80 বছর। আমি বললাম যে তোমার হিসাবটা ঠিক আছে? বলছে হ্যাঁ দিদি আমি 80। ঠিক আছে তোমার না? থেকে একটু ছোট। হ্যাঁ ভাবো তুমি। আমার অন্য স্টুডেন্টরা বলেছে পরের দিন আধার কার্ড নিয়ে আসবে। বিশ্বাস করি না তোমাকে। কেউ বিশ্বাস করতে যাচ্ছে না, মানে ও 80, ওই সুন্দর চালি, একটু টাইম লাগছে, মানে করছে চালি শিখছে, মণিপুরি চালি, যেটা মেনলি আমরা জানি যেরকম ভারতনাট্যমের স্টেপস করতে হয় তাকে বলে আডাও, আচ্ছা আর মণিপুরিতে চালি। চালি আচ্ছা। তোমাকে জানতেই হবে। আচ্ছা 8টা চালি আছে, শিখছে, পরপর শিখে যাচ্ছে, একটু টাইম লাগছে বাট শিখছে। মানে তার আগ্রহ আছে মানে এবং তার শিখছে। মেয়ে আজকে এই সালোয়ার কামিজটা পরে যাবে মা ক্লাসে, তার মেয়েরা ছেলের পুত্রবধূ এগিয়ে দিচ্ছে। ও তুমি মা, ভাবো কি তারা কত খুশি। সুন্দর। এটা আমি এত খুশি, বললাম যে আমি এতদিন নাচ শিখিয়ে যতটা না আনন্দ পেয়েছি, এই এখনো বেশি আমার আনন্দ একদম হচ্ছে। তাই, 15 মিনিট সত্যি আগে এসে বসে থাকে দরজা খুলে ক্লাসে। তারা এত ইন্টারেস্টেড, তারা এবার নাচাচ্ছি ওদের গান। আমি ওদের ওরে গৃহবাসী খোলদার খোল, একটা অরিজিনাল নাচ, যেটা আমি জানি আগেকার দিনে হতো, এখন হয় না। এখন সব প্রসেশন করে যাচ্ছে তো নাচতে পারে না বেশি শান্তিনিকেতনে দোলের সময়। হ্যাঁ, দোলে তো নাচটা। বিভিন্ন সব নাচের স্কুলগুলো ওইটা ওইটা আমি ওদের এখন শেখাচ্ছি। এই যে তোমাদেরও কি ওই 80 সেই টাশি রাস্তা দিয়ে না। এরকম হবে? না 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 না, এরা এরা যারা 30 জন, ওরা নিজেরা কন্ট্রিবিউট করে একটা অ্যানুয়াল করে, প্রত্যেক বছর ওরা করে একটা করে, আচ্ছা সবাই পার্টিসিপেট করে। আচ্ছা। তার মধ্যে এই নাচটা করাবো, এই 80কে তুলিয়েছি। এ তো সদ্য ভর্তি হয়েছে, ওদের হবে অগাস্টে, ততদিন বলেছি তুলে নাও, নাচবে, খুব খুশি। ও মা, তার মানে নাচ যদি কেউ চায় যে কোনো বয়সে সে শুরু করতে পারে, 100 বার। তার মানে বয়সটা কোনো বাধা নয়। তার যদি মনে ইচ্ছে থাকে ও হবেই, কি অদ্ভুত একটু সময় সুন্দর। লাগবে কিন্তু হবে। ওই যে মনে ইচ্ছেটা আছে, ইচ্ছে থাকলে হয়, এটা তুমি জানবে। তোমার কি নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছে ছিল মনে, নাকি অন্য কিছু হতে চেয়েছিল নৃত্যশিল্পী? স্কোপ নেই তো, 6 বছর থেকে তো আমি নাচছি, আবার আর কিছু ভাবার কোনো অবকাশ নেই। ছোট থেকে দেখছি যে বাবা খোল বাজাচ্ছেন, আমি দারুণ বাজাতাম, তবলা বাজাচ্ছে, এইসব দেখে বড় হয়েছি, কি করে অন্য চিন্তা করব। আমাদের সুনন্দিনীর আড্ডা এতটাই লম্বা হয়ে গেছে যে গল্প বলতে বলতে আমরা অনেকটা লম্বা জায়গায় চলে এসেছি, কিন্তু এবার তো আমাদের আড্ডাটা আস্তে আস্তে ছোট করে শেষের পথে যেতে হবে। তো আমরা এবারে আড্ডাটা শেষ করব, একটু ছোট করেই আমরা এবার আড্ডাটা শেষ করছি। তো দিদি, তোমাকে যেটা বলা সেটা হচ্ছে এখনকার জেনারেশনকে তুমি কি বলবে? দেখো এদের তো বলার মতন কিছু নেই, তবু তুমি একজন এমন একজন আমি শুধু মানুষ, এইটুকু, দুটো যুগ দেখলে, হ্যাঁ তুমি তো ওই যুগেরও সেই সমস্ত দিকপালদের দেখেছো, এখনো কাজ করছো এবং এখনকারও যারা শিল্পী, তো তুমি নতুন যারা প্রজন্ম তাদেরকে কি বলবে, তাদের কি করা উচিত বা তারা কি করলে তাদের সব ভালো? থেকে আমার যেটা আফসোস হয়, নতুন প্রজন্মের জিনিসরা একটু পুরনো জিনিস ওদের দেখা উচিত ছিল, যে তখন এরম হতো, তখন এই জিনিসটা ছিল, ওরা অনেক, ওটা থেকে ওরা অনেক সাহায্য পাবে, কিন্তু কোনো উপায় নেই।
মানে অপেরা কি স্টাইলে হতো তুমি যদি দেখতে। এখন তো কেউ অপেরা করে না, কেউ স্টেজে কিছু বলে না, একমাত্র নাটকটা হয়। অপেরা যে ডান্স ফর্মে হচ্ছে এটা কেউ করে না, কেন করে না? এটা আমি অবাক হয়ে যাই। কথা তো বলতে পারছি, নাচতে গেলে একটুখানি যে এই শোনো একটু কথা বলে ডাকলে কি হয়েছে, সেটা কেন ব্যাকগ্রাউন্ড ওইটুকু শোনো। তাসের দেশে ওই কথাটা কেন পিছন থেকে বলছে? তাসের দেশে এখানে এরা কেউ নিজে ডায়লগ বলে করে না। আমার সেটা সব থেকে আপত্তি। আমার নিজেরা ওই উতল হাওয়া কি ফাস্ট তার করে বলেছি আচ্ছা শুনছো, সঙ্গে সঙ্গে আমি নিজেকে এটা যে কি ভালো লাগে না স্টেজে। প্রত্যেকটা তাসের দেশ তুমি দেখো সব ব্যাকগ্রাউন্ড থেকে ওরা প্রম্পট করে। এইটা করা উচিত নয়, চেষ্টা করা উচিত নিজেরা বলো করো। এটা তো একটা নতুন জিনিস হবে, এটা কেন করে না আমি জানি না। এটা আমার খুব একটা, যারা তাসের দেশ করে এদের এটা করা উচিত। একটু মুখস্থ করো না, কত দেখতে ভাল লাগবে না যে তুমি নিজে সুন্দরী, তুমি এখানে খুঁজে বেড়াচ্ছি গো। এই কত ভাল লাগে যে রুইতন আমাকে এসে বলছে আমরা ও আমায় খুঁজছো, দেখো গে যাও, এই কত ভাল লাগে। সব পিছন থেকে বলে আর্ধেক লাইফ চলে যাও তার মধ্যে। এখনকার প্রজন্মরা তুমি যেটা বলছো, ওরা যে ধরনের জিনিস করছে আমরা সেটা করতে পারবো না, কারণ আমরা ওই যুগটাকে ভীষণভাবে ধরে রেখেছি, আঁকড়ে রেখেছি। ওটা ছাড়া আমরা চলতে পারবো না। বাট ওরাও যেটা করছে সেটাও দারুণ অপূর্ব, আমরা ওই জিনিস করতে পারবো না। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আছে। চিৎকার করতে হবে তার মানে গলা ফাটিয়ে রক্ত বের করে চিৎকার করা নয়। চিৎকার করার অনেক স্টাইল আছে। তুমি চিৎকার করা মানে তোমার রক্ত বেরিয়ে যাচ্ছে ছিঁড়ে, ওই রকম করে চিৎকার হয় না। যে কোনো জিনিস অতিরঞ্জিত ভালো লাগে না। তুমি একটা পা তুলে নাচছো, এমন তুলছো যে তোমার ভেতরে তুমি কি পড়েছো সেটা স্পষ্ট অডিয়েন্স দেখতে পাচ্ছে। কেন? তোমার ওইটাকে পা তুলে যেখানে যথেষ্ট, অত কায়দা করার তোমার কি দরকার? ওইটা এগুলো ব্যালেন্স গুলো ওরা নষ্ট করে ফেলে, টু মাচ করে ফেলে। যেটা যেখানে থামার সেখানে থামো, এটা আমার শুধু বলার। একটু ভেবে চিন্তে কম্পোজ করা উচিত। এমন পোশাক পরাবে আমি ভেতরে কি পড়েছি না পড়েছি দেখা না যায়। আর সবসময় বডিকে খুলে দেখানোর কোনো দরকার নেই। আমাদের মণিপুরি নাচে তুমি দেখেছো কিনা জানি না, আমরা ব্লাউজ পরি, শান্তিনিকেতনে সেটা আছে, শাড়ি পরে তার উপরে আমরা এরকম একটা জিনিস পরি খুলে পুরো কভার। এটা মণিপুরি থেকে এসেছে, পেট দেখা যাবে না। আচ্ছা, বুঝেছো? এটা কেউ করে না, আমরা করি। আমি এখন রবীন্দ্রনাথে দেখো যে কোনো নাচে শাড়ি আর ব্লাউজের মধ্যে যেই এটাতে দেখা যায় লুকস অড। কারোর মেদ একটু বেশি সেটা দেখা যাচ্ছে, কারোর নেই হাড্ডি সেটাও দেখা যাচ্ছে। ওর জন্য বেস্ট হচ্ছে দিস ওয়ে কভারেড। কত স্মার্ট লাগবে দেখতে, একটা কন্ট্রাস্ট হয়ে যাবে। যদি আমি লাল আর সাদা পরলাম, এটা গ্রিন নিয়ে নিলাম, একটা কন্ট্রাস্ট হলো। আর দেখতেও শান্তিনিকেতনে এরকম ভাবে ইউজ করে তো ওরা। হ্যাঁ করে, এটা কেন করে? মণিপুরি থেকে এসেছে, মণিপুরি নাচের এটা, বুঝতে বুঝেছো? পেরেছি। ওরা এখানে পোশাক তো সবসময় মানে চোখে লাগে, ভাল লাগে না। কি বলবো বলো, বেশি না তো বলা যায় না, কিন্তু সেগুলো একটুখানি দেখে করে। পোশাকটা একটু দেখে পরা উচিত। শরীর যার যেরকম গঠন, স্পেশালি একটু যারা ফ্যাট, তাদের ওই জিনিসগুলো দেখা গেলে ভালো লাগে স্টেজে। স্টেজ পারফরমেন্স একটা আলাদা জিনিস, আলাদা। নিজেকে এত ফিটফাট রাখো কি করে? অনেক কথা বলতে হবে না, একটু ছোট করেই আমাদের। টাইমে খাই, একদম ঠিক খাই। ফাস্ট ফুড খাই না, বিয়ে বাড়িতে অনেক খাই, কারণ খেতে পাই না তো বাইরে, ওগুলো খাই। ব্যালেন্স করে খাই, ফিশ ফ্রাই খাই ভেবে চিনতে, মাসে একবার কি 2 মাস পর একবার এরকম খাই। লোভ আছে না আমার, সংবরণ করছে তো, খেতে তো ইচ্ছে করে, খাই। কিন্তু ব্যালেন্স টাইমে খাই। এক্সারসাইজ মাস্ট, এক্সারসাইজ করতে হবে তোমাকে, শরীরকে নাড়াতে হবে, ওঠা বসা করতে হবে। কারণ শরীর চলবে কেন, সে এত দেবে কেন আমাদের? তাকে একটু খাবার দিই আমরা। সুনন্দিনীর আড্ডায় আজকে যিনি এসেছিলেন তার কাছে তো গল্পের ঝুলি রয়েছে। আজকে আমরা তার গল্পের ঝুলি থেকে কিছুটাই আজকে আমরা পেলাম।
হয়তো আরো কোনো আড্ডায় আমরা তার বাকি গল্পের ঝুলিটা তিনি আমাদের কাছে তুলে ধরতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।